দর্শক আমন্ত্রণ আমাদের বিশেষ আয়োজন ইভালির সৌজন্যে বাজেট সংলাপ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক, ইতিহাসে আজ সবচেয়ে বড় বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এরই মধ্যে সংসদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি ৬,০৩,৬৮১ কোটি টাকার বৃহৎ এই বাজেট ঘোষণা করবেন। দেশের ইতিহাসে ৫০তম এই বাজেট হতে যাচ্ছে জনপ্রত্যাশার বাজেট, যেটি আসলে অর্থমন্ত্রী বারবারই বলতে চেয়েছেন জীবন জীবিকা বাঁচাতে তার এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে বাজেট নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো দর্শক আজকে, সেই বাজেট আসলে কতটুকু গণমানুষের প্রত্যাশা পূরণ করবে, কতটুকু বিনিয়োগ তৈরি করতে পারবে, কিংবা কর্মসংস্থান যারা চ্যুত হয়েছেন তাদেরকে নতুন করে এই বছরে কর্মসংস্থানে ফিরিয়ে আনতে কী ধরনের পদক্ষেপ নেবেন, সব ধরনের আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই আগামী ঘণ্টাব্যাপী প্রায়। তার আগে আমরা আলোচনায় যাবার আগে আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত হবেন, তাদের সাথে একটু পরিচিত হয়ে নেই। আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার কথা রয়েছে জনাব এম এ মান্নান, তিনি সরকারের পরিকল্পনা মন্ত্রী, যদিও তার সময় ব্যস্ততার কারণে তিনি আমাদের সঙ্গে পুরো সংযোগে থাকতে পারবেন না, তিনি এখন সংসদে রয়েছেন অধিবেশনে, যে কোনো সময় তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমাদের সঙ্গে দুজন প্রখ্যাত অর্থনীতিবিদ যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর ফাহমিদা খাতুন, তিনি নির্বাহী পরিচালক সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আমাদের সঙ্গে আরেকজন অর্থনীতিবিদ রয়েছেন, আমাদের খুবই পরিচিত মুখ, ডক্টর নাজদিন আহমেদ, তিনি অর্থনীতিবিদ বিআইডিএস। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাজেট সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমরা আলোচনায় ফিরব, তবে দর্শক আজকে বাজেট নিয়ে ওভারঅল একটি রিপোর্ট দেখে আসতে চাই আমাদের সহকর্মী বাবু কামরুজ্জামানের করা। টানা প্রায় ১.৫ বছর ধরে করোনাকে সাথে নিয়ে চলা অর্থনীতির ক্ষত এখনও সেরে ওঠেনি। স্থবির হয়ে পড়া ব্যবসা বাণিজ্য আর ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে আসছে নতুন বাজেট। যদিও মহামারীকালের বাজেট ঘিরে নেই উৎসবের রং, বরং সীমিত সামর্থ্যে অর্থমন্ত্রী বাজেটের সুফল তুলে দিতে চান সব শ্রেণীর মানুষের কাছে। করোনায় কাজ হারানো মানুষের কর্মসংস্থান, অর্থনীতি পুনরুদ্ধার আর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বড় চ্যালেঞ্জ মাথায় নিয়েই বৃহস্পতিবার উত্থাপন হতে যাচ্ছে ৬,০৩,০০০ কোটি টাকার বাজেট, যা এরই মধ্যেই চূড়ান্ত। যেখানে বার্ষিক উন্নয়ন ব্যয় বাদ দিলে ৩,৬১,৬১,০০০ কোটি টাকাই যাচ্ছে পরিচালন বা অনুন্নয়ন খরচে, যার মধ্যে দায় দেনা বাবদ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ গুনতে হবে ৬৮,৫০০ কোটি টাকা। এই যে লিকেজের সমস্যাটা যেন কমে, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে স্বাভাবিক। দ্বিতীয় হচ্ছে কোভিডের বাস্তবতা মাথায় রেখে নির্দিষ্ট নতুন কিছু সুবিধাভোগী চিহ্নিত সুবিধাভোগী গোষ্ঠীর জন্য বরাদ্দ দরকার। এবারে বাজেটের একটা মূল উদ্দেশ্য হওয়া উচিত হলো যে কিভাবে আমরা কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি এবং ব্যক্তি খাতের বিনিয়োগকে কিভাবে আমরা আবার চাঙ্গা করতে পারি। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় আসছে বাজেটের আকার ১২% বাড়লেও রাজস্ব আদায়ে এনবিআর এর লক্ষ্য স্থির রাখা হয়েছে। সংগ্রহের দায়িত্ব দেয়া হচ্ছে ৩,৩০,০০০ কোটি টাকা। ফলে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ২,১৪,৫০০ কোটি, যা জিডিপির প্রায় ৬.৬%। ব্যবসায়ীরা বলছেন বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ, তাই দিতে হবে কর ছাড়। আমাদেরকে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশনের জন্য সাপ্লিমেন্টারি ট্যাক্স দিতেই হবে, নাইলে তো লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করবে না। কিছু আছে তো পলিসি সাপোর্ট দিতে হবে। নতুন বাজেটে ঘাটতি মেটাতে সবচেয়ে বড় নির্ভরতা বিদেশি ঋণ, যেখান থেকে লক্ষ্য ধরা হচ্ছে প্রায় ৯৮,০০০ কোটি টাকা, যা সংশোধিত বাজেটের তুলনায় ৩০% বেশি। এছাড়া ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্য ধরা হয়েছে ৭৫,০০০ কোটি। তবু পরিকল্পনা মন্ত্রীর আস্থা আসছে বাজেট হবে বাস্তবায়নযোগ্য। আমরা বাস্তবায়নযোগ্য বলে এটাকে আমরা লঞ্চ করছি। আমাদের আস্থা আছে এটা বাস্তবায়ন হবে। কেন আস্থা আছে? কারণ আমরা ৯৫-৯৬ বাস্তবায়ন তো আগেও আমরা করেছি আর্থিক বিচারে। নতুন বাজেটের মাধ্যমে অর্থনীতির আয়তন বা জিডিপি বাড়ানোর লক্ষ্য ধরা হচ্ছে ৭%-এরও বেশি। বাজেট এলেই নতুন কি থাকছে তা নিয়ে নানা মহলেই চলে গুঞ্জন। ভিন্ন প্রেক্ষাপটে মহামারীকালীন ৬ লাখ কোটি টাকার যে বাজেট অর্থমন্ত্রী ঘোষণা করতে যাচ্ছেন, তাতে কেবল আকারে বড় নয়, বরং বিশ্লেষকরা বলছেন এর গুণগত বাস্তবায়ন এবং দক্ষতা বাড়াতে হবে, আর এর সুফল পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের কাছে। তবেই বাজেটের প্রকৃত সুফল মিলবে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সহকর্মী বাবু কামরুজ্জামানের একটি রিপোর্ট দেখছিলাম, পুরো বাজেট নিয়ে তিনি বলছিলেন আসলে বাজেটটি গণমানুষের প্রত্যাশার বাজেট, যেমনটি আমি শুরুতেই বলছিলাম, সেটি কতটুকু পূরণ করা যাবে সেই সব বিষয়ে আমরা আসলে বিস্তারিত আলোচনা করতে চাই। বাজেট আরেকটি দুশ্চিন্তার বড় জায়গা হচ্ছে বাজেট ঘাটতি ২,১৪,০০০ কোটি টাকা। সেই অর্থায়নে দেশ বিদেশের কোথা থেকে আসলে সরকার কত পরিমাণে ঋণ নেবে এবং দেশের অভ্যন্তর থেকে ঋণ নিলে আসলে সেটি ব্যবসায়ীদের উপরে চাপ তৈরি করবে কিনা সেই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলতে চাই। আমাদের সঙ্গে এরই মধ্যে দুজন অতিথি আমরা পরিচয় করে দিয়েছি দর্শক। আমরা শুরুতেই ডক্টর নাজদিন আহমেদ, আপনার কাছে
কাছে একটু ফিরতে চাই। জনাব ডক্টর নাজনীন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে বড় পাচ্ছি। বাজেট, প্রত্যাশা বহু, আপনার মতে আসলে এই বাজেটে চ্যালেঞ্জের জায়গাগুলো কি হবে? আমার মনে হয় প্রতিবেদনে উঠে এসেছে, আর আমরাও বলছি যে প্রথম কথা হচ্ছে যে একদিকে কোভিডের যে প্রভাব, সেই প্রভাবে আমাদের অর্থনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে কর্মসংস্থানের যে চ্যালেঞ্জ, এবং তার পাশাপাশি আমাদের এই স্বাস্থ্যের জায়গাটিতে আমরা একটা স্বস্তিতে পৌঁছানো, ভ্যাকসিনেশন বলি, অ্যাওয়ারনেস বলি, সেই স্বস্তিতে পৌঁছানোর যে চ্যালেঞ্জ, এই দুটো জায়গাতেই বাজেটের বড় চ্যালেঞ্জ। এবং এর সাথে অনিশ্চয়তা যেহেতু রয়েছে, ফলে দারিদ্র বিমোচন, নতুন যারা দরিদ্র হয়েছেন তাদের জন্য সরকার কি করবেন সেই প্রশ্নটিও থেকে যাচ্ছে, এবং সেখানেও কর্মসংস্থানের প্রশ্ন এসেই যায়। তার সাথে অনিশ্চয়তা মোকাবেলার যে ফান্ড, কারণ আমরা গত বছর প্রথম যে করোনার ঢেউ, তারপর ভেবেছিলাম যেন আর করোনা আমাদের কাছে আসবে না, কিন্তু আমরা দেখলাম দ্বিতীয় ঢেউ এসছে, এবং এখন যেভাবে নানান রকম ভ্যারিয়েন্ট আমরা দেখছি এই ভাইরাসটির, ফলে আমরা খুব নিশ্চিত করে বলতে পারছি না যে সামনে আবার সমস্যা আসবে কি আসবে না। সুতরাং সেই জায়গাতে এই অনিশ্চিত অবস্থা মোকাবেলায় সরকার যাতে সবল পদক্ষেপ নিতে পারে, এবং সেই সময় যাতে দরিদ্র মানুষের অসুবিধা না হয় সেই প্রস্তুতিও থাকা দরকার। আর এরকম অবস্থায় যাতে আমরা আগে থেকেই এই কোনো একটা মারাত্মক যে একটা রূপ আমরা ভারতে দেখেছি, সেরকম যাতে বাংলাদেশে না হয়, সেজন্য কিন্তু আমাদের স্বাস্থ্য সচেতনতার জায়গায় ইনভেস্টমেন্ট দরকার। দরিদ্র মানুষের কাছে মাস্ক পৌঁছানো, স্যানিটাইজেশনের সামগ্রী পৌঁছানো, সারা বছর ধরে অ্যাওয়ারনেস চালিয়ে যাওয়া, এসব খাতে কিন্তু বাজেট বরাদ্দ রাখলে হয়তো আমাদের ওরকম একটা ভয়াবহ অবস্থায় যেতে হবে না, এবং এই প্রস্তুতির জন্য বাজেট দরকার। আর যেটা আমরা বলি যে বরাবরের মতো যে আমাদের এই বাজেটে বিনিয়োগটা যদি বাড়ে, কারণ কর্মসংস্থানের সাথে বিনিয়োগের একেবারে ওতপ্রোতভাবে জড়িত, সেই বিনিয়োগ বৃদ্ধির প্রচেষ্টাটা এই বাজেট কতটা উৎসাহিত করতে পারবে সেই জায়গাটাতেও কিন্তু সবার নজর, এবং বিশেষ করে অতি ক্ষুদ্র ক্ষুদ্র যারা সরকারের গত বছরের প্রণোদনা প্যাকেজের সুবিধা খুব একটা পাননি, তারা কি করে ঘুরে দাঁড়াতে পারবেন, এবং নতুন যারা আসতে চাচ্ছেন মার্কেটে তারা কি করে সহায়তা পাবেন, স্টার্ট আপ গুলোকে কি করে সাহায্য করা হবে, সেই দিকগুলোতেও মানুষের মনোযোগ আছে। ডক্টর নাজনীন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু ডক্টর ফাহমিদা খাতুন আপনার কাছে ফিরতে চাই। আপনারা দীর্ঘদিন ধরে সিপিডি আসলে কদিন আগেও সংবাদ সম্মেলন করে বলেছেন যে আসলে নানা বিষয়ে আপনারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, সরকারকে পরামর্শ দিয়েছেন। আজকে বাজেট এবং রীতিমতো আমরা এর মধ্যে জেনে গেছি, আপনারাও জেনে গেছেন বাজেটের আকার কেমন হতে যাচ্ছে। ঘাটতি অর্থায়ন একটি বড় চ্যালেঞ্জ, 2,14,000 কোটি টাকা। আপনার কাছে শুরুতেই এই ঘাটতি নিয়েই প্রশ্ন করতে চাই যে ঘাটতি অর্থায়নে তো সরকারের বড় একটি 1,13,000 কোটি টাকার মতো আসলে দেশের অভ্যন্তর থেকে ঋণ নেবে। এতে করে বেসরকারি খাতের যারা উদ্যোক্তা রয়েছেন, যারা আসলে দীর্ঘদিন ধরে করোনা মহামারীর মধ্যে সংগ্রাম করছেন, তাদের উপর ব্যাংকের ঋণ দেওয়ার কোনো প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ। করোনার মতো অতিমারির সময়ে ঘাটতি বাজেটের আকার বাড়া, এটাই কিন্তু স্বাভাবিক, পৃথিবীর সব দেশে সেটি হয়েছে। কারণ এই ধরনের মহামারী এবং এই ধরনের সংকটের সময় সরকারকেই আসলে এগিয়ে আসতে হয়, সরকারি ব্যয় বাড়াতে হয়, সরকারি বিনিয়োগ বাড়াতে হয়। এবং যেটি আপনি বলছেন যে এই যে ঘাটতি মেটানোর জন্য অভ্যন্তরীণ উৎস থেকে যে সরকার অর্থ জোগাড় করবে, এর মধ্যে একটি অন্যতম হচ্ছে ব্যাংকিং খাতে। আপনি যথার্থই বলেছেন যে ব্যাংকিং খাত থেকে যদি সরকার অতিরিক্ত ঋণ নেয় তাহলে ব্যক্তি খাতের উপরে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা, কিন্তু অতিমারির সময় আমরা আসলে ব্যক্তি খাতের বিনিয়োগের কোনো আমরা লক্ষণ দেখছি না, কারণ তারা ব্যবসায়ীরা ছোট বড় সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো না কোনো ভাবে। এবং গত বছরে আপনার মনে আছে যে প্রণোদনা প্যাকেজ যখন ঘোষণা করা হয়েছিল বিভিন্ন ধরনের তারল্য সহযোগিতার ঘোষণা দিয়ে, তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক মনিটারি টুল গুলা ব্যবহার করে তারা এই অতিরিক্ত তারল্য সৃষ্টি করার একটা পদক্ষেপ নিয়েছিল, তারল্য সৃষ্টি হয়েছিল। এবং কিন্তু আমরা দেখলাম যেহেতু ব্যবসাপাতির অবস্থা ভালো না, সেই জন্য কিন্তু ব্যক্তি খাতে ঋণ প্রবাহ তেমন বাড়েনি, ব্যাংকগুলোতে অলস তারল্য পড়ে আছে। তো সেই জন্য এই মুহূর্তে সরকার যদি ব্যাংক থেকে তার ঋণ বাড়ায়ও, তাহলে কিন্তু এই যেটাকে আমরা বলি ক্রাউডিং আউট, অর্থাৎ ব্যক্তি খাত ঋণ চাইলে ঋণ পাবে না, সেরকম অবস্থা হবে না। এবং যদি প্রয়োজন হয় সরকার তার মনিটারি টুলস অর্থাৎ যে মুদ্রা নীতি এগুলো প্রয়োগ করে অর্থ পরিমাণ বাড়াতেই পারে, সেটি অন্য বিষয়। কিন্তু আসলে এই করোনার সময় এবং তার আগেও আপনার মনে আছে যে গত কয়েক বছর থেকে কিন্তু ব্যক্তি খাতের বিনিয়োগ একটা স্থবির অবস্থায় পড়ে আছে। তো সুতরাং সহসায় যে অর্থ খুব প্রয়োজন পড়ে যাবে সেটি নয়, বরঞ্চ আপনি শুধু একটি কথা বলছেন, বরঞ্চ যেখানে জোর দেওয়া উচিত সেটি হচ্ছে যে আপনার
অভ্যন্তরীণ উৎসের যে অন্যতম একটি উৎস, সেটি হচ্ছে যে করের আদায় বাড়ানো, কর জিডিপির হার বাড়ানো, সেটিতে মনোযোগ দেওয়া। এবং করোনার সময়ে দেখছি যে আমরা কর জিডিপির হারটা কমে গিয়েছে, কারণ একটি যুক্তি থাকে যে ব্যবসাপাতির অবস্থা খারাপ, ব্যক্তিদের আয় কমে গিয়েছে, সেটি কিন্তু তার পাশাপাশি যে স্বাভাবিক যে একটা গতি থাকার কথা ছিল করোনার আগেও, তো সেইখানে কিন্তু আমরা এই কর জিডিপি বাড়ানোর যে ধরনের পদক্ষেপগুলি নেওয়ার কথা, সেগুলি কিন্তু আমরা দেখছি না। সেগুলি যেমন ডক্টর ফাহমিদা খাতুন, আপনার কাছে প্রশ্ন যে এই কর জিডিপি বাড়ার কথা আপনি বলছেন, দীর্ঘদিন ধরে এই কথা উঠে আসছে, কিন্তু করোনা মহামারীর মধ্যে তো এই কর জিডিপি বাড়ানোটাও চ্যালেঞ্জিং। সেটি আসলে কি করে সরকার কি করে আসলে এখানে হাঁটা উচিত? চ্যালেঞ্জিং তেমন হবে না। চ্যালেঞ্জিং এই কারণে না যে কতগুলি কাজ কিন্তু একটা গতিময়তা, একটা কন্টিনিউটি থাকে, সেগুলি আগের থেকেই চলার কথা। যেমন ধরুন, যারা কর জালের আওতায় রয়েছে তাদেরকে চিহ্নিত করা, যারা কর ফাঁকি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করা, এবং বিশেষ করে দেখা যায় যে এবং যারা কর দিচ্ছে কিন্তু তাদের যতটুকু দেওয়ার কথা প্রয়োজন তারা দিচ্ছে না সেটা। এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে যারা কিনা বেশি অর্থবান এবং যারা কিনা প্রভাবশালী, অর্থের কারণে প্রভাবশালী কিংবা রাজনৈতিক যোগাযোগের কারণে প্রভাবশালী, তাদের মধ্যেও কিন্তু কর ফাঁকি দেওয়ার প্রবণতা অনেক বেশি। তো সেইগুলো কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এবং সেটা করোনার কারণে স্থবির হয়ে যাবে। আমার সংস্কার কার্যক্রম যে কিংবা জাতীয় রাজস্ব বোর্ডকে যে আপনার শক্তিশালীকরণ, তার প্রযুক্তির ব্যবহার করা, এই ধরনের কার্যক্রম তো স্থবির হয়ে যাওয়ার কথা না। সুতরাং এইগুলোর দিকেই বেশি নজর দিতে হবে, সেটা করোনা না করোনা সার্বক্ষণিক একটা বিষয়। সেই জন্যই বাজেট যদিও 1 বছরের জন্য, কিন্তু বাজেটের লক্ষ্য থাকবে যে আসলে এই যে মধ্যমেয়াদী সংস্কার কার্যক্রমগুলো সেইগুলো পরিচালনা করা। তা না হলে বাজেটের আকার যত বড়ই হোক সেটা কিন্তু বাস্তবায়ন হবে না। ডক্টর ফাহমিদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু এই প্রশ্ন নিয়ে ক্ষমতার অভাবের কারণে ডক্টর নাজনীন আপনার কাছে একটু ফিরতে চাই। যেমনটি বলা হচ্ছে যে সিপিডি কদিন আগে সংবাদ সম্মেলন করেও বলেছে যে করের আসলে পার্সেন্টেজ বাড়িয়ে নয়, করের আওতা বাড়াতে হবে, কর জাল বিস্তৃত করতে হবে। সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা দেখি যে এনবিআর এর সক্ষমতা, লোকবল বাড়ানোর কথা বলা হচ্ছে, সেটি আমরা কয়েক বছর ধরে দেখেছি সক্ষমতার জায়গাটিও বাড়ানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কেন আসলে এবার আমরা দেখলাম গত বছরের সমান লক্ষ্যমাত্রা দেয়া হলো, এবং 10 মাসের যে আদায় সেটি একেবারে সন্তোষজনক নয় বলতে গেলে। 1,95,000 কোটি টাকা আদায় হয়েছে 10 মাসে। তার মানে বড় একটি ঘাটতি এবারও পড়তে যাচ্ছে রাজস্ব আদায়ে। আপনার মতে আসলে কোন কোন জায়গায় হাত দেওয়া উচিত? এখনো অটোমেশন আমরা দেখি বাস্তবায়ন হয়নি, সেইখানে চ্যালেঞ্জ কি? ডক্টর ফাহমিদা কিন্তু বেশ কিছু বিষয় ইতোমধ্যে বলেছেন যে একটা চলমান প্রক্রিয়ার কাজগুলো তো এই সময় বন্ধ থাকার কথা না। আর লোকবল বাড়ালেও লোকবলের সাথে সাথে তো অটোমেশন, এবং আপনি দেখেন আমাদের এই অটোমেশনের কথা যখন বলি তখন বিভিন্ন ছোটখাটো মার্কেট দোকান, সেই জায়গায়ও কিন্তু আমার যে ইলেকট্রনিক যে টেলার মেশিনটা, যেটা দিয়ে আমার সরাসরি তথ্য চলে আসবে, সেইগুলো কিন্তু থাকার কথা। সেখানে দেখেন আপনি অনেক মার্কেটে দেখবেন 50টা দোকানের মধ্যে 2টো দোকানে দেয়া হয়েছে। যে 2টো দোকানে দেয়া হয়েছে তাদের তো খরচ বেশি, কারণ সেইখানে তাদের কিন্তু ভ্যাটটা অটোমেটিক চলে যাচ্ছে, ফলে কাস্টমার ওই দোকানে যেতে চায় না, যায় অন্য দোকানে, কারণ সেখানে তার সরাসরি তখন ভ্যাটটা যায় না বলে সেখানে কমে সে দিতে পারছে, অর্থাৎ সেখানে একটা ফাঁকির ব্যাপার আছে, সেটা পারছে দিতে সে। কাজে একবারে এই যে টেকনোলজিটা দরকার, আমি অটোমেশন বললে তো এটা সাথে সাথে হয়ে যায় না, এটার সাথে যে মেশিনগুলো আসা দরকার, এটার সাথে যে সিস্টেম যেটা বছরের পর বছর চলছে, এবং এখনো পর্যন্ত কেন আমরা এই মেশিনগুলো আমদানি করা, বসানো, চালু করে, এটা আদা আদা করে করলে হবে না। কারণ আপনি এক মার্কেটে 2টো দোকানে দিলে ওই 2টো দোকান এটা নিয়ে বসে থাকবে, ওই 2টো দোকানে কিন্তু কাস্টমার যাবে না। কাজে আমি মনে করি একটা সমন্বিত প্রয়াস দরকার। আরেকটা বিষয় বলতে চাই যে আমরা যেমন একদিকে বলছি যে করোনার সময় আয় কমেছে, কিন্তু ট্যাক্স দেন কারা? ট্যাক্স দেন হচ্ছে যাদের হাতে পয়সা আছে। এখন অতি দরিদ্র বা দরিদ্র মানুষ কিংবা নিম্ন মধ্যবিত্ত, তার সেখানে যারা নতুন করে দরিদ্র হয়েছেন তাদের অনেকেই ট্যাক্স পেয়ার্স না। কিন্তু অন্যদিকে আপনি যদি বাংলাদেশ ব্যাংকের শিডিউল ব্যাংক স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে দেখবেন যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে নতুন করে কোটিপতি হয়েছে 5,000, যেটা গত বছরের এপ্রিল থেকে যে সেপ্টেম্বর সেই 3 মাসে এই নতুন কোটিপতির সংখ্যা ছিল 1400। তাহলে পরের 3 মাসে এই নতুন 5,000 কোটিপতি তৈরি হয়েছেন। তার মানে মানুষের হাতে যারা ধনী তার হাতে কিন্তু টাকা যাচ্ছে, এবং তার সব ব্যবসাপাতি কিন্তু বন্ধ নাই। এখানে অনেক সেক্টর আছে যারা বলছে যে তার ব্যবসা ফ্লারিশ করছে। আপনি যদি একটু পত্রপত্রিকায় ব্যবসায়ীদের, বড় ব্যবসায়ীদের মতামতগুলো, এক্সপেকটেশন গুলো বাজেটে দেখেন, আপনি দেখবেন অনেকেই কিন্তু আশাবাদী। তারা চাইছেন যে লোন তাদেরকে
এবং এইখানে আমাদের দেখার বিষয় যে এই যে ডিপোজিট যারা বেশি রাখছেন, যাদের এই যে নতুন কোটিপতি, এদের এইখানে তো একটা টাকার আমার বেশি আসার একটা সম্ভাবনা কিন্তু বেশ কিছু খাতে তৈরি হয়েছে। কাজে আমি বলবো যে আমাদের কর প্রশাসনের যে ট্রান্সপারেন্সি এবং এফিসিয়েন্সি, যে বেশ কিছু ফাহমিদা আপা বললেন, এইগুলো কিন্তু চলমান থাকার কথা ছিল এবং সেই জায়গায় আমাদের এক্সপেকটেশন থাকবে। এবং আমি মনে করি যে এই বাস্তবায়নের ক্ষেত্রে একটা সমন্বয়হীনতা লক্ষ্য করি, একটু এদিক করলাম ওদিক করলাম এইভাবে হবে না। আমার অটোমেশন করতে হলে পুরা একবারে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার অটোমেশনের, সেটা নিয়েই আমাকে নামতে হবে। আমি মনে করি যে বাজেটে এই বরাদ্দটাও খুব জরুরি, থাকলে ভালো। আমি তো একেবারে লাইন আইটেম পুরো জানি না, কিন্তু এই লাইন আইটেমও থাকা উচিত যেখানে আমার এই সিস্টেমটা এফিশিয়েন্ট করার জন্য বাজেট বরাদ্দ থাকবে। ডক্টর নাজিন, আপনি খুব সুন্দর করে বলেছেন আসলে করোনা মহামারীর মধ্যে আপনি যদি বলতে যাচ্ছেন যে কোটিপতি হওয়া আসলে থেমে নেই, তার মানে ধনী গরিবরা আরো গরিব হচ্ছেন। যেমনটি বিআইডিএস সরকারি প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনারা দেখিয়েছেন প্রায় 1,64,00,000 মানুষ এই করোনা নতুন করে দরিদ্র হয়েছে। পিপিআরসির গবেষণা অবশ্য বলছে আরো বেশি, প্রায় 2.5 কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। এই দরিদ্র মানুষের কল্যাণে আসলে বাজেটে কি থাকা প্রয়োজন, সেই প্রশ্ন নিয়ে আমরা ডক্টর ফাহমিদা খাতুন আপনার কাছে একটু ফিরতে চাই। বাজেট নিয়ে আসলে সাধারণ মানুষের তেমন কোনো আগ্রহ নেই, যেটি বাস্তবতা। এর মধ্যে সবচেয়ে যারা নিম্ন আয়ের মানুষ, প্রতিবারই বলা হয় যে নিম্ন আয়ের মানুষের কল্যাণে জীবন জীবিকা বাঁচাতে বাজেট, তবে শেষ পর্যন্ত দেখা যায় সামাজিক সুরক্ষা খাতে আসলে বরাদ্দ বাড়ে, কিন্তু সেই সুরক্ষাটি সাধারণ মানুষের কাছে, একদম নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছায় না। আপনি এই বছরের যে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ, সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন এবং গরিব মানুষের কল্যাণে আসলে কি করা যায় বাজেটে? ধন্যবাদ, আপনি অনেকগুলো বিষয় তুলে এনেছেন। আসলে দেখুন, করোনা কিংবা করোনা ছাড়াও বাজেটের সময়ে কিন্তু একেবারে দরিদ্র যারা, নিম্ন আয়ের মানুষ যারা, তারা কিন্তু ঠিকই বলেছেন যে তাদের উৎসাহ থাকে না, কারণ তাদের জন্য কি আছে না আছে সেটা কিন্তু খুব একটা পরিবর্তন হয় না। তাদের যে একটা ড্রামাটিক চেঞ্জ হয়ে যাবে বাজেটের ফলে, সেটা না, বরঞ্চ বাজেটে আমরা মূলত আজকাল দেখছি যে কর ছাড় দেওয়া কোথায় হবে সেগুলোই, এবং কোথায় কোথায় কর ছাড় দেওয়া হবে সেগুলোও কিন্তু বিভিন্ন গোষ্ঠী থেকে চাপের মুখে কিংবা তাদের লবিং এর কারণে এগুলো হয়। হ্যাঁ, কিছু কিছু থাকে অবশ্যই সর্বজনীন কল্যাণের জন্য, কিন্তু আসলে দরিদ্র যারা জনগোষ্ঠীর একটা বিরাট অংশ, তাদের কিন্তু কথা থাকে না, তাদের ভয়েসও থাকে না। এখন সামাজিক নিরাপত্তা কর্মসূচি হচ্ছে যে বাজেটের মধ্যে একমাত্র একটি সেক্টর যেখানে কিনা দরিদ্র মানুষের জন্য কিছু থাকে, কিন্তু দেখা যায় যে স্বাভাবিক সময়েও যেটা বরাদ্দ থাকে সেটা প্রয়োজনের তুলনায় আসলে পর্যাপ্ত নয়, এবং এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে যাদের জন্য থাকে তারা যে সবাই পায় তাও নয়। এখন করোনার সময় দেখা যাচ্ছে যে আপনি যে গবেষণাগুলোর কথা বললেন, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে যে অনেক জরিপ করা হচ্ছে বিভিন্ন মুখে, সেইখানে নতুন দরিদ্র সৃষ্টি হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। এই বাজেটের জন্য তাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে আমরা বারবার বলছি যে তাদের জন্য নগদ সহায়তা, নগদ অর্থ এবং খাদ্য সহায়তা, তাদের যাতে প্লেটে খাওয়া আসে সেটি একটি বিষয়, এবং তারপরে তারা যাতে, যারা কর্মক্ষম, যারা কাজ হারিয়েছেন, তাদের যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, তারা যাতে কাজ করে কিছুটা আয় করতে পারেন। সেই জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীরও কয়েকটা ধরনের, কিছু কিছু হবে প্রত্যক্ষ, যেটা দেওয়া হয় অলরেডি প্রত্যক্ষ যে ভাতা হিসাবে, সেই ভাতা, এবং তারপরে যারা কিনা কিছু, যেমন আমাদের যে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, সেইটার আওতাটা বাড়ানো, সেগুলো থাকা উচিত। কিন্তু আমরা দেখি দুঃখজনক ভাবে যে বাজেটটা দেওয়া হয় সামাজিক সুরক্ষার জন্য, সেখানে অনেকগুলো লাইন আইটেম থাকে, অনেকগুলো সাব সেক্টর থাকে, সেগুলো কিন্তু সত্যিকার অর্থে এখানে পড়ার কথা নয়। এখন সরকারি কর্মকর্তাদের, কর্মচারীদের পেনশনের টাকা সেখানে থাকে, সঞ্চয়পত্রের সুদের হার সেখানে থাকে, এরকম আরো বেশ কয়েকটি সামাজিক সুরক্ষার যে সংজ্ঞা, সেইখানেই আসলে হাত দেওয়া উচিত। ডক্টর ফাহমিদা, আপনি থাকুন আমাদের সঙ্গে, এটা বিস্তৃত করা সেটি প্রয়োজন। জি, ডক্টর ফাহমিদা থাকুন আমাদের সঙ্গে, ডক্টর নাজদিন আপনিও থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, তবে বিরতিতে যাবার আগে একটি রিপোর্ট রয়েছে আমাদের। স্বাধীনতার 50 বছরে এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা জানি যে বাজেটের আকার ছাড়িয়ে যাচ্ছে 6,03,000 কোটি টাকা। প্রথম বাজেট ছিল মাত্র 786 কোটি টাকা, সেখান থেকে প্রায় 767 গুণ বেড়েছে বাজেটের আকার। সে বিষয়ে একটি রিপোর্ট রয়েছে সহকর্মী সুকন্যা আমিরের, সেটি দেখে আসবো।
1991 সালের 16 ডিসেম্বর 9 মাস যুদ্ধ শেষে স্বাধীন হলো সোনার বাংলা। স্বাধীন বাংলার বাৎসরিক আয় ব্যয়ের প্রথম বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমেদ। 1972 সালের 30 জুন ঘোষিত প্রথম বাজেটের আকার ছিল 786 কোটি টাকা। সেই থেকে শুরু মোট 3টি বাজেট প্রণয়ন করেন তাজউদ্দিন আহমেদ, যার শেষটি ছিল 1974-75 অর্থ বছরে, আকার ছিল 1084 কোটি টাকা। এরপর দেশের রাজনৈতিক সংকটময় বছরে বাজেট পেশ করেন ডক্টর আজিজুর রহমান। 1975-76 অর্থ বছরের সেই বাজেট ছিল 1549 কোটি টাকা। এরপর সামরিক সরকারের রাষ্ট্রপ্রধান হিসাবে 3 বছর বাজেট পেশ করেন জিয়াউর রহমান, যার প্রথমটি ছিল 1976-77 অর্থ বছরে, আকার ছিল 1990 কোটি টাকা। জিয়াউর রহমানের দেয়া শেষ বাজেট 78-89 অর্থ বছরে, যার আকার বেড়ে দাঁড়ায় 2499 কোটি টাকা। 1979-80 অর্থ বছরে বাজেট প্রণয়ন করেন তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর এম.এন. হুদা, যার আকার ছিল 3317 কোটি টাকা। এরপর শুরু অর্থমন্ত্রী হিসাবে এম সাইফুর রহমানের বাজেট প্রণয়ন। 1980-81 অর্থ বছরে তার ঘোষিত বাজেটের আকার ছিল 4108 কোটি টাকা। সেই মেয়াদে তার দেয়া দ্বিতীয় বাজেট ছিল 4677 কোটি টাকা। অর্থমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশিবার বাজেট দেওয়ার রেকর্ড রয়েছে আবুল মাল আব্দুল মুহিতের। তিনি তার প্রথম বাজেট দিয়েছিলেন এরশাদ সরকারের সময়ে। তার দেয়া প্রথম বাজেট ছিল 1982-83 অর্থ বছরে, যার আকার ধরা হয়েছিল 4738 কোটি টাকা। তার দেয়া দ্বিতীয় বাজেট 1983-84 অর্থ বছরে, যার আকার বেড়ে দাঁড়ায় 5896 কোটি টাকা। এরপর 1991-92 অর্থ বছর থেকে 1995-96 অর্থ বছর পর্যন্ত টানা 5 বার বাজেট পেশ করেন এম সাইফুর রহমান, যার প্রথমটির আকার ছিল 15,584 কোটি টাকা এবং শেষটি ছিল 23,170 কোটি টাকা। এরপর 2009-10 অর্থ বছর থেকে 2018-19 অর্থ বছর পর্যন্ত টানা বাজেট পেশ করেন আবুল মাল আব্দুল মুহিত, যার প্রথমটির আকার ছিল 1,13,815 কোটি টাকা এবং শেষটির আকার ছিল 4,64,573 কোটি টাকা। 2019-20 অর্থ বছরে বাজেট পেশ করেন আ.হ.ম. মুস্তাফা কামাল। সে সময় বাজেটের আকার ছিল 5,23,190 কোটি টাকা। 2021-22 অর্থ বছরে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন আ.হ.ম. মুস্তাফা কামাল। দেখতে দেখতে 50 বছর তাজউদ্দিন আহমেদ থেকে এখন আ.হ.ম. মুস্তাফা কামাল, সব মিলিয়ে বাজেটের আকার বেড়েছে, সাধারণ মানুষের আয় বেড়েছে, দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে। নিম্নআয়ের দেশ থেকে এখন উন্নয়নশীল দেশে বাংলাদেশ। সব মিলিয়ে দর্শক আমরা এই বিষয়ে আরও কথা বলবো। বাজেটের দিনে বহু প্রত্যাশার বাজেট আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের বিশেষ আয়োজন। ছোট্ট একটি বিরতি থেকে এসে আরও বিস্তারিত কথা বলবো। দর্শক আমন্ত্রণ, আপনারা দেখছেন আমাদের বিশেষ আয়োজন ইভালির সৌজন্যে বাজেটের দিনে বহু প্রত্যাশার বাজেট। আমাদের সঙ্গে কথা বলার জন্য এরই মধ্যে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আপনারা শুনেছেন তাদের কথা, বাজেট নিয়ে নানা রকম বিশ্লেষণ। ডক্টর ফাহমিদা খাতুন রয়েছেন, ডক্টর নাজনীন আহমেদ রয়েছেন। আমরা বিরতিতে যাবার আগে যেমনটি আসলে ইতিহাস দেখছিলাম বাজেটের, 50 বছরের বাজেটের আকার 767 গুণ বড় হয়েছে, সেই নিয়ে একটি রিপোর্ট দেখছিলাম। দর্শক আমরা আসলে এবার আলোচনায় ফিরতে চাই। আবার ডক্টর নাজনীন আহমেদ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে। আপনার কাছে প্রশ্ন থাকবে যে বাজেট বড় হয়েছে, যেমনটি আসলে বলছিলাম যে 767 গুণ হয়েছে বাজেট, তবে এই এখনকার প্রেক্ষাপটে, মহামারীর প্রেক্ষাপটে অন্যতম বড় চ্যালেঞ্জের জায়গা কিন্তু কর্মসংস্থান তৈরি করা, যেটি আপনারা গবেষকরাই বারবার বলছেন। সেই ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি করতে আপনাদের পরামর্শ কি থাকবে? নানানভাবে তৈরি হয়। প্রথমত হচ্ছে কর্মসংস্থানের বড় জায়গাটি হচ্ছে আসলে কর্মসংস্থানের সুযোগ যারা তৈরি করেন তাদেরকে সুযোগ করে দেওয়া। অর্থাৎ একটা বড় শিল্প যদি হয় কিংবা একটা ছোট শিল্প কারখানাতেও কিন্তু 25 জনের কর্মসংস্থান হয়। কাজেই সেই জায়গাটা তাদেরকে ব্যবসা বাণিজ্যকে যত সুযোগ দেওয়া যাবে ন্যাচারালি তত কর্মসংস্থান তৈরি হবে। আর আরেকটা কর্মসংস্থান হচ্ছে যেটা সরকার বিশেষ সময়ের জন্য বিশেষভাবে করে থাকেন, যেমন গ্রামে যখন লিন সিজন থাকে, মরা কার্তিক বলি, ওই সময় কাজ থাকে না মানুষের, তার জন্য 2 মাস 3 মাসের জন্য সরকার কাজ সৃষ্টির জন্য কর্মসৃজনমূলক বিভিন্ন প্রকল্প নিয়ে থাকেন। যেমন ইজিপিপি সরকারের যে প্রকল্প আছে তার আওতায় নানান রকম কাজের জন্য অর্থ দেওয়া হয়, তাতেও কিছু কর্মসংস্থান হয়। এখন এই করোনা কালে আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে অর্থনীতির চাকাটাকে ঠিক রাখার চেষ্টা করা, যাতে সেইখানে স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য
চালু থেকে সেইখানে যাতে কর্মসংস্থান ঠিক থাকে। এবং এই কারণেই যেহেতু গত বছরের প্রণোদনা থেকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা তেমন ভাবে সুবিধা পাননি, এবারের বাজেটে আসলে প্রত্যাশা আছে যে বাজেটের মধ্য থেকে প্রভিশন থাকবে স্পেশাল প্রণোদনা প্যাকেজ, যেটা কেবলমাত্র অতি ক্ষুদ্র ক্ষুদ্রকে টার্গেট করে হবে, ওখানে মাঝারি শিল্পও না। কারণ গত বছরের 20,000 কোটি টাকার একটা বড় অংশ কিন্তু মাঝারি উদ্যোক্তারা পেয়েছেন, এবং মাঝারি উদ্যোগগুলো প্রায় 300 জনের একটা শিল্প, সেটা তো বড়, কিন্তু আমি মনে করি আমাদের যে বেশিরভাগ শিল্প কিন্তু হচ্ছে অতি ক্ষুদ্র আর ক্ষুদ্র, তাদের জন্য সরকারের যে স্পেশাল প্রণোদনা প্যাকেজ থাকলে এখানে অনেক কর্মসংস্থান, আমি বলবো যে কর্মসংস্থান হারাবে না যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর এখানে যদি নতুনদের সুযোগ পায় তাহলে নতুন কর্মসংস্থান হবে। সেই দিক থেকে স্টার্ট আপের কথাটা আমরা কয়েক বছর ধরে শুনছি, এবং সরকার কিন্তু স্টার্ট আপে বরাদ্দ দিচ্ছেন, এবং সরকারের যে ভেঞ্চার ক্যাপিটাল স্টার্ট আপ বাংলাদেশ 500 কোটি টাকা নিয়ে তারা অপারেট করছে। আমি মনে করি এখানে যদি এর কলেবর বাড়ানো হয়, কলেবরটা টাকার অঙ্কেও বাড়াতে হবে, ম্যানেজমেন্টের অঙ্কেও বাড়াতে হবে, যাতে দ্রুততার সাথে তারা ইনোভেটিভ প্রকল্পগুলোতে অর্থ দিতে পারেন, সেইভাবেও কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। আর দরিদ্র মানুষের জন্য যে দারিদ্র বিমোচন নানান রকম সরকারের কর্মসূচি, ডক্টর ফাহমিদা যে বলছিলেন, এই যে পাবলিক সেক্টরের সরকারের যে বিভিন্ন প্রকল্পের কাজগুলো যখন চলে সেগুলোতেও কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হয়। কাজেই বিনিয়োগ আর কর্মসংস্থান দুটো যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, যেখানে বিনিয়োগ নষ্ট হয়েছে সেই বিনিয়োগ ধরে রাখার চেষ্টা, আর যেখানে নতুন বিনিয়োগ সৃষ্টি করা যায় সেইখানে সরকারের প্রচেষ্টা, এই দুয়ে মিলেই কর্মসংস্থানের কথা আসলে আমরা চিন্তা করতে পারি, যেটা মাস একটা বড় আকারের কর্মসংস্থান করতে পারে। ডক্টর নাজনীন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডক্টর ফাহমিদা খাতুন, আপনার কাছে একটু ফিরতে চাই। কর্মসংস্থান নিয়ে যদি প্রশ্ন করি, যে এখন তো আসলে কর্মসংস্থান সত্যিকার অর্থেই বড় চ্যালেঞ্জের জায়গা, কারণ বেসরকারি বিনিয়োগ এক জায়গাতে স্থবির হয়ে আছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ফ্রিল্যান্সার এখন সারা পৃথিবীব্যাপী বিভিন্ন কাজ করছে বাংলাদেশে বসে, এবং শুধু ঢাকায় নয়, এই কলেবরটা কিন্তু গ্রামগঞ্জে বিভিন্ন প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে। এই মানুষগুলোর জন্য সরকার আসলে কিছু করতে পারে কিনা? অবশ্যই, কারণ করোনার ফলে যে কর্মসংস্থানের উপর যে অভিঘাত এসেছে, এটা তো হঠাৎ করে রাতারাতি আসলে পূরণ করা সম্ভব নয়, চাকরি দেওয়া সম্ভব নয়। স্বাভাবিক সময়ে কিন্তু সবাই যারা কাজ চাইতো তারা কিন্তু সবাই কাজ পেত না, শ্রমবাজারে ঢুকলেও তাদের জন্য কাজ থাকতো না। সুতরাং স্বনিয়োজিত হওয়ার সুযোগ করে দেওয়া এটা একটা অন্যতম উপায়। এবং আপনি দেখবেন বাংলাদেশেও এবং বিদেশে তো বটেই, দেখুন যারা অনলাইন কাজ করে, অনলাইন যারা ব্যবসাপাতি, তাদের কিন্তু এই সময় অনেক আরো লভ্যাংশ বেড়ে গিয়েছে। বড় বড় কোম্পানি গুলা, অ্যামাজন, তাদের দেখেন প্রফিটেবিলিটি কি হয়েছে, অনলাইন কোর্স গুলাতে তাদের প্রফিট আরো বেড়ে গিয়েছে। আমাদের দেশেও যারা অনলাইনের ব্যবসা করছে, সবাই না, যারা এটা সুযোগটা নিতে পেরেছে তারা কিন্তু ভালোই অবস্থানে রয়েছে। সুতরাং এখন এই কর্মসৃজনের জন্য যারা নিজের উদ্যোগে কিছু করতে চায়, তাদের হাতে যদি সামান্য কিছু অর্থ দেওয়া যায়, তাহলে কিন্তু তারা নিজেরাই কিন্তু কিছু করে নিজেরা তো কর্ম নিয়োজিত হবেনই, অন্য দু একজনেরও কিন্তু কাজ দেওয়ার সুযোগ হবে। আমি বলবো যে এটা একটা প্রাধিকার ভিত্তিতে এই অর্থ সংস্থানের ব্যবস্থাটা করা উচিত, এবং এটা বাজেটেও থাকা উচিত, এবং সরকারের একটা নীতিমালার মধ্যে অবশ্যই থাকতে হবে। এটা এখন এবং পরবর্তী সময়, যেটা বললাম, সবাই কিন্তু শ্রমবাজারে আসতে পারবে না, এবং আমাদের শ্রমবাজার এত বড় না যে যারা যোগ্য হয়ে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, কলেজ থেকে পাশ করে, কিংবা যারা স্বল্প শিক্ষিত, তারা সবাই যে কাজ পাবে, যেটা কিনা ফর্মাল শ্রমবাজার বলছি সেখানে। সেই জন্য আমাদের এই স্বনিয়োজনের সুযোগটা করে দিতে হবে। ডক্টর ফাহমিদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আসলে কর্মসংস্থান যেটি চ্যালেঞ্জের বড় জায়গা, সেই বিষয়ে আপনারা বেশ ভালো পরামর্শ দিচ্ছিলেন সরকারকে। এর পাশাপাশি আমরা জানি দর্শক যে বাজেট আসলে প্রতি বছর জিডিপির লক্ষ্যমাত্রা নিয়ে অনেক কথা হয়, যদিও এই বছর সরকার অনেকটাই সেই উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা থেকে সরে এসছে, কেননা করোনা মহামারীর বছরে সারা পৃথিবীব্যাপী যেখানে সংগ্রাম করছে আসলে জিডিপির ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখতে, সেখানে বাংলাদেশ ভালো প্রবৃদ্ধি করছে। সেই ক্ষেত্রে সরকারের এবছরের লক্ষ্যমাত্রা হতে যাচ্ছে 8-এর ঘর থেকে নেমে এসে 7.2%। সেই বিষয়ে দর্শক আমরা আরো বিস্তারিত আলোচনায় যেতে চাই, তবে ছোট্ট আরেকটি বিরতির পর। আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের বিশেষ আয়োজন বাজেট সংলাপ, সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। দর্শক আমন্ত্রণ আরো একবার, আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের বিশেষ আয়োজন বাজেট সংলাপ, বহু প্রত্যাশার বাজেট। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, আজই বাজেট ঘোষণা হতে যাচ্ছে, 2 ঘন্টা পরেই সংসদ অধিবেশন শুরু হবে। এবং যেটি আসলে বিরতিতে যাবার আগে বলছিলাম যে জিডিপির আকার
প্রথম বছরে যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন প্রথম বাজেটে যেটি দেখানো হয়েছিল 5,000 কোটি টাকারও কম, সেই জিডিপি কিন্তু এখন এই বছরে যে লক্ষ্যমাত্রা তাতে 34,56,000 কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। অনেক বড় রকমের বেড়েছে জিডিপির আকার। সেই ক্ষেত্রে আমরা যেমনটি দেখলাম যে করোনা মহামারীর মধ্যে তো জিডিপি প্রবৃদ্ধি নিয়ে খুব বেশি মাথা ব্যথার কোনো কারণ নেই এবং সরকার, নীতি নির্ধারক সবাই প্রায় একমত যে জিডিপি প্রবৃদ্ধি ইতিবাচক ধরে রাখাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং বিশ্বব্যাংক সহ নানা বিভিন্ন সংস্থা থেকে বলা হয়েছে যে বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি আসলেই আশাব্যঞ্জক। ডক্টর ফাহমিদা খাতুন, আপনার কাছে একটু ফিরতে চাই। এই বাজেটেও আসলে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 7.2%। এটিও কি উচ্চাভিলাষী বলবেন আপনি? ধন্যবাদ। যদি আমরা আমাদের যে গত কয়েক বছরের যে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাগুলি দেখি কিংবা অর্জনের ইতিহাসটা দেখি, সেই তুলনায় যদি করোনার পিরিয়ডটা বাদ দেই, সেই তুলনায় তো সেই তুলনায় এক উচ্চাভিলাষী নয়। কিন্তু করোনার কারণে কিন্তু সারা পৃথিবী কিন্তু অর্থনীতি ওলটপালট হয়ে গিয়েছে। সেই জন্য আমাদের এখন 7% হোক বা 6% হোক, 5% হোক, এগুলো নিয়ে আসলে মাথা ব্যথার কোনো কারণ নাই। তো এখন 7.2% সরকার এটাকে নির্ধারণ করেছে। যদি অর্জন করতে পারে খুবই ভালো কথা, কারণ আগে তো আমরা 8%-এর দিকে তাকাচ্ছিলাম। তো কিন্তু আমি যেটি বললাম যে এই জিডিপি নিয়ে এত মাথা ব্যথার কোনো কারণ নাই। এবং বলা হচ্ছে যে 2000 এই যে চলমান অর্থনীতি, মানে এই বছরের যেটা শেষ হলো চলমান অর্থ বছরে, তখনও এই আমাদের শুরুর দিকে একটা প্রভিশনাল নাম্বার দেওয়া হচ্ছিল যে 5.24%, এখন বলা হচ্ছে সেটা বেড়ে 6.1% হবে, 6%-এর উপরে। সেটাও কিন্তু অনেক বেশি। আপনি যেটা বললেন শুরুতে যে অনেক দেশের কিন্তু এই জিডিপির হয় তারা নেতিবাচক হয়েছে জিডিপি প্রবৃদ্ধি, অথবা খুবই কম 1% বড় বড় অর্থনীতিগুলাতে। সুতরাং এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। চিন্তার কারণ হচ্ছে যে আমি কিভাবে ঘুরে দাঁড়াবো, সেইটার যারা আয় হারিয়েছেন তাদেরকে কিভাবে আমি আবার আয়ের সংস্থান করে দেব, কর্মসংস্থান করে দেব, এবং বিনিয়োগের যে ধারাটা, সেই বিনিয়োগটা কিভাবে আমি ধরে রাখবো, এবং যে অর্থনীতির মূল সেইগুলা আগের অবস্থানে কিভাবে ফেরত যাব। সেটা হলে কিন্তু অর্থনীতি এমনিতেই চলবে। সেটা আমি 6%, 7% নিয়ে আমি কোনো সময় মাথা ঘামাই না। অসংখ্য ধন্যবাদ ডক্টর ফাহমিদা খাতুন। ডক্টর নাজনীন আহমেদ, আপনার কাছে একটু ফিরতে চাই। যেমনটি বলা হচ্ছে যে এই বছরের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন স্বাস্থ্য খাতে। আমরা যেমনটি দেখলাম যে স্বাস্থ্য খাতে আসলে যে উন্নয়ন বরাদ্দ, তা পুরো উন্নয়ন বরাদ্দের 7.2%। এটি আসলে কি আপনি মনে করেন পর্যাপ্ত নাকি বাড়ানো উচিত? প্রথম কথা হচ্ছে, এক কথায় বললে পর্যাপ্ত না। এর পরের কথা হচ্ছে, ধরেন পর্যাপ্ত যতটুকু আমরা ততটুকু দিয়ে দিলাম, জিডিপির 5% আমরা স্বাস্থ্য খাতে দিলাম, সেটা কি স্বাস্থ্য খাত ব্যয় করতে পারবে? আমাদের যদি ব্যয় না করি তাহলে বরাদ্দটা পর্যাপ্ত কি পর্যাপ্ত না সেটার চেয়েও আমাদের মনোযোগ দিতে হবে আসলে আমরা কতখানি ব্যয় করতে সক্ষম। সেইটুকু বাজেট বরাদ্দ দিলেই তো তাহলে হয়ে যায়। তো এখন সক্ষমতা না বাড়িয়ে বাজেট বরাদ্দ দিয়ে লাভ নাই। আমরা এবারও দেখেছি যে যা বরাদ্দ দেওয়া হয়েছিল চলমান অর্থ বছরে, সেটা কিন্তু পুরো ব্যয় করতে পারে নাই। আর এই স্বাস্থ্যের বিষয়টা এই কারণেই গুরুত্বপূর্ণ যে একটু আগে ডক্টর ফাহমিদা যেভাবে বলছিলেন যে আসলে জিডিপির দিকে মনোযোগ নয়, অন্যদিকে মনোযোগ। আসলে কথাটার মর্মার্থটা কি? মর্মার্থটা হচ্ছে, আমার যদি অর্থনীতিকে আমি চালু রাখতে পারি, চালু রাখা মানেই তো জিডিপির প্রবৃদ্ধি হবে। জিডিপির প্রবৃদ্ধি তখন আরো অনেক বেশি হতে পারে, কিন্তু আমি চালু রাখতে না পারে আমি টার্গেট করে তো লাভ নাই। এবং সেইখানে সবচেয়ে আরেকটা জিনিস হচ্ছে যে জিডিপির প্রবৃদ্ধিটা আসার যে সোর্স গুলো, যে জায়গাগুলো আমার চলমান আছে, সেইটা যদি চালু রাখতে হয় তাহলে কিন্তু আমার স্বাস্থ্য খাতটার দিকে মনোযোগ দিতেই হবে। আমি যদি আজকে আবার আমার যখন লকডাউনে চলে যাই, কিংবা মুভমেন্টও রেস্ট্রিক্টেড থাকে, কিংবা এখনো যে আমরা স্বাভাবিক স্বাস্থ্য ঝুঁকির কমের যে অবস্থা, সেই জায়গায় যেতে পারিনি বলে, অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকি মুক্ত হতে পারিনি বলে আমরা কিন্তু সব ধরনের ব্যবসা বাণিজ্য চালু রাখতে পারছি না। আপনি যদি রেস্টুরেন্ট বলেন, অ্যামিউজমেন্ট পার্ক বলেন, হোটেলগুলা বলেন, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের বন্ধই আছে বলতে গেলে। তো সেইখানে যদি আমার এখানে তো প্রচুর মানুষের কর্মসংস্থান, এখন আমরা তো খুলতেও চাই না সেটা, কারণ ওটা স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। এই কারণে আমার স্বাস্থ্য ঝুঁকি কমানোর দরকার, এবং সবচেয়ে জরুরি হচ্ছে এই স্বাস্থ্যের যে বাজেট, সেইটার ব্যয়টা
গুণগত মান বাড়ানো, সেইখানে দুর্নীতি বন্ধ করা, এবং সেটা যেই যেই উদ্দেশ্য নিয়ে যেই যেই প্রকল্পের কথা বলা হয়েছিল সেই জায়গায় ব্যয় করা। এবং এই যে আইসিইউর কথা কিন্তু গত বাজেটে ছিল যে জেলা শহরগুলোতে আইসিইউ করতে হবে, গত বাজেটেই ছিল যে লোকবল বাড়ানোর জন্য বরাদ্দটা ব্যবহার করতে হবে, গত বাজেটেই বলা ছিল যে আমরা বিভিন্ন চিকিৎসার সুযোগ সুবিধাগুলো প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার কাজে অর্থ ব্যয় হবে। আর ভ্যাকসিনেশনের কথা তো বলার অপেক্ষাই রাখে না, যে যেটা আমাদের হাতের এখন একমাত্র অস্ত্র, এটাও কতটা কার্যকর জানি না, তারপরও এটাই আমাদের অস্ত্র যে এটা দিয়ে আমরা করোনা মোকাবেলা করে স্বস্তিতে যেতে চাই। কাজেই স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানো এবং সেই জায়গাটায় বরাদ্দ ব্যয়ের সুশাসন নিশ্চিত করা এবং এই বরাদ্দটা কখন কিভাবে ব্যয় হবে সেই পরিকল্পনা মাফিক চলছে কিনা সেই মনিটরিং জোরদার করা দরকার বলে মনে করি। ডক্টর নাজনীন, আরেকটি বিষয় আপনি যেমনটি বললেন যে বিনিয়োগ বাড়লে আসলে এমনিতেই অর্থনীতি স্বাভাবিক হবে, জিডিপি প্রবৃদ্ধি হবে, সেই ক্ষেত্রে বিনিয়োগে একটি বড় বাধা ব্যবসায়ীরা যেটি বলেন যে কর্পোরেট কর হার, সেই কর্পোরেট কর হার কমিয়ে আনার দাবি করেছেন বিসিসিআই, ডিসিসিআই সবাই। সেই ক্ষেত্রে আপনি এটি কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন? আমি মনে করি কর্পোরেট কর কমানো উচিত। আমরা শুধু রেডিমেড গার্মেন্টস এর জন্য কর্পোরেট কর কম রাখবো, অন্যদের জন্য রাখবো না তা নয়। আমি মনে করি যে কর্পোরেট কর কিছু কিছু খাতের জন্য অনেক বেশি হাই, 40-42% পর্যন্ত। ব্যাংকিং খাতে কিছুটা কমিয়েছিল সরকার। আমি মনে করি যে কর্পোরেট কর হার কমানো উচিত, বরং ওই যে উৎসে কর সেইটা কমানো উচিত না, উৎসে কর থাকা উচিত, বরং উৎসে কর আরেকটু বাড়ানো উচিত, কারণ ওটা সরাসরি ওটা আদায় করা খুব সোজা। ওটা একেবারে এক্সপোর্ট ইন্ডাস্ট্রিয়াল এক্সপোর্ট যেটা ঢোকে যখন অর্থটা তার ব্যাংক অ্যাকাউন্টে তখনই এটা নেওয়া যায়। সুতরাং উৎসে কর কমানোর কোনো যৌক্তিকতা আমি মনে করি সেটা দরকার নাই, বরং আমাদের যেহেতু কর আদায় অনেক সমস্যা, তবে কর্পোরেট কর কমালে আমি মনে করি যে সেটা ব্যবসা বাণিজ্যকে শুধু স্বস্তি দিবে তা না, স্বাভাবিক অবস্থাতেও করোনা ছাড়াও কর্পোরেট কর কমানোটা অনেক দিনেরই দাবি, শুধু না আমি মনে করি এটা জরুরি। ডক্টর নাজনীন, আপনার এই কথা শুনে নিশ্চয়ই যারা গার্মেন্ট খাতের ব্যবসায়ী রয়েছে তারা সন্তুষ্ট হবেন না, তাদের যে দাবি সেটি উৎসে করটা অর্ধেক করিয়ে নিয়ে আসার। ডক্টর ফাহমিদা খাতুন, আপনার কাছে আবার একটু ফিরতে চাই যে আসলে এই যে কর ছাড় নিয়ে নানান কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে, করে ছাড় দিলে নানান রকমের। আরেকটি জায়গা আমাদের কৃষি, আসলে অনেকগুলো টপিকই রয়েছে আলোচনা করার, সময় স্বল্পতার কারণে সবগুলো হয়তো করা হচ্ছে না। কৃষি নিয়ে যদি আপনি দুটো কথা বলেন, যে কৃষি খাত তো করোনার মধ্যেও আমাদেরকে আসলে জীবন জীবিকা বাঁচাতে বেশ বড় ভূমিকা রেখেছে এবং কৃষি উৎপাদনও যথেষ্ট ভালো, সেই ক্ষেত্রে কৃষির জন্য যেই পরিমাণ রাখা হচ্ছে বাজেটে বরাদ্দ তা পর্যাপ্ত কিনা, এটি বাড়াতে কোনো পদক্ষেপ চান কিনা? ধন্যবাদ। যথার্থই বলেছেন যে কৃষি আমাদের অর্থনীতির একটা মূল চালিকা শক্তি এবং করোনার সময় কিন্তু কৃষি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তবে এখানে লক্ষণীয় যে কৃষির জন্য যে ভর্তুকিটা রাখা হয় সেটা কিন্তু পুরোপুরি খরচ হয় না। তো সেজন্য এখানে আর বাড়ানোর প্রয়োজন নাই, বরঞ্চ যে কৃষিজাত পণ্য বাজারজাত করা যায় কিনা, কৃষি পণ্যের মূল্য পাওয়া যাচ্ছে কিনা, সঠিক মূল্য, সেই দিকে মনোযোগ দেওয়া উচিত। কৃষি খাতে 9 থেকে 9,000 9,500 কোটি টাকা রাখা হয়, ততটুকু কিন্তু লাগেও না। তো সেই জন্য এই অর্থটা কম রেখে আমি বললাম যে অন্যান্য সহযোগিতা যদি করে তাহলে কিন্তু কৃষকরা তার পণ্যের মূল্যও পায় এবং তার পাশাপাশি তারা কিন্তু পরবর্তীতে আরো উৎপাদন করতে উৎসাহিত হয়। আরেকটি বিষয় হচ্ছে যে পণ্য বাজারে আসার ক্ষেত্রে সরবরাহ শৃঙ্খলটা সেটাও কিন্তু স্মুথ রাখা, সেটা কিন্তু কৃষকের যেমন একদিকে লাভ হয়, যারা ভোক্তা তাদের জন্য সরবরাহ শৃঙ্খলটা যদি স্মুথ থাকে। এখানে যদি করোনার কারণে কিন্তু আমাদের এখানে একটা ডিসরাপশন হয়েছিল, যার ফলে সেটা বাজারে যেও সেটার প্রভাব পড়ে মূল্যের উপরে। তো এই আনুষঙ্গিক বিষয়গুলি যদি ঠিক থাকে তাহলে কিন্তু আর বাড়তি ভর্তুকি দেওয়ার প্রয়োজন পড়ে না। ডক্টর ফাহমিদা খাতুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আসলে যে কর ছাড়ের বিষয়ে যেমনটি ডক্টর নাজনীন বলছিলেন যে উৎসে কর কমানো উচিত নয়, কর্পোরেট কর কমানো উচিত, আপনার দৃষ্টিতে জানতে চাই। আমি নাজনীন তো বলেছি, যথার্থই বলেছে। আমি করের ব্যাপারে আরেকটি বলতে চাই, আরেকটা বিষয়। দেখবেন যে করের দেখা যায় কি যে জাতীয় রাজস্ব বোর্ডকে একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়, বিরাট একটা লক্ষ্যমাত্রা, সেটা অর্জন করার কিন্তু তাদের সক্ষমতা থাকে না। আরেকটা দেখা যায় যে বাজেটের সময়ে যে এখানে একটু কমালাম ওখানে একটু বাড়ালাম, এইভাবে একটা সামঞ্জস্য করার, এখানে রেশনালাইজেশন কিন্তু থাকে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যারা কিনা দর কষাকষি করতে পারে, যারা লবি করতে পারে, তাদের জন্য বিভিন্ন ধরনের রেয়াত কিংবা মওকুফ এগুলি থাকে, কিন্তু অনেক জায়গায় যারা করতে পারে না তাদের উপর একটা সহসাই একটা কর দেওয়া হয়। যেমন ধরুন এখন দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর দেওয়ার কথা বলা হচ্ছে, যে কর তাদের উপরে ব্যক্তি খাতে যারা, হ্যাঁ ব্যক্তি খাতে তারা লাভ হচ্ছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সেই লাভ কিন্তু তারা
কি করবে, তারা সেটাকে বিনিয়োগ করবে। তো সেখানে দেখা যাবে কি যে করটা দিলে সেটা ছাত্রছাত্রীদের উপরে এসে পড়বে। সুতরাং আপনি অন্যান্য জায়গায় ঠিক না করে একটা কর বসিয়ে দিলাম, তারপরে সেটা কিভাবে আদায় হলো না হলো সেটা না দেখে কার উপরে সেই করের বোঝাটা নামছে সেগুলো যদি না করে আমরা বরঞ্চ যেমন রেগুলেটরি বিষয়গুলো নিয়মগুলা ঠিক রাখি, যেখানে নিয়ন্ত্রক সংস্থাগুলি তাদের ভূমিকাকে শক্তিশালী করি, সেগুলি করা উচিত। সুতরাং আপনার এই মিলানো মানে রেশনালাইজেশনটা আমি অনেক সময় খুঁজে পাই না আসলে। অসংখ্য ধন্যবাদ ডক্টর ফাহমিদা খাতুন আপনাকে, অসংখ্য ধন্যবাদ ডক্টর নাজরিন আপনাকে। আপনারা বাজেটের দিনে এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, আমরা এই জন্য আসলে সত্যিকার অর্থেই কৃতজ্ঞ। দর্শক, আসলে বাজেটে কি থাকবে, কারা কতটুকু কর ছাড় পাবে এবং সত্যিকার অর্থেই সেটি বিনিয়োগ বান্ধব কতটুকু হবে, কিংবা আসলে প্রত্যাশার জায়গায় যে রয়েছে নির্ময় মানুষেরা সেই প্রত্যাশা কতটুকু পূরণ হবে, সেই সব কিছুর উত্তর কিন্তু জানা যাবে। অর্থমন্ত্রী বেলা 3টা নাগাদ কিন্তু বাজেটে তার কালো ব্রিফকেস হাতে প্রবেশ করার কথা রয়েছে এবং তারপরে কিন্তু আসলে বাজেট ঘোষণা করবেন। জানা যাবে এই বছরে, আগামী 1 বছরে সরকারের আয় ব্যয়ের যেই বাজেট সেটি আসলে কেমন হচ্ছে, কে কত কর ছাড় পাচ্ছে। আমরা আশা করছি সেই বাজেটটি জনকল্যাণে হবে, মানুষের জীবন জীবিকা বাঁচাতে সত্যিকার অর্থেই ভূমিকা রাখবে। দর্শক, আজ এ পর্যন্ত হয়ে প্রত্যাশিত হোক বাজেট, সেই কামনায় শেষ করছি ইভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন, আজকের বিশেষ আয়োজন বাজেট সংলাপ অনুষ্ঠান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাজেটের সব খবর দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।